হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সেটটি চলছে তার আজ 19তম প্র্যাকটিস সেট। 1 থেকে 18তম প্র্যাকটিস সেট আমাদের অলরেডি হয়ে গেছে। তোমরা সেই প্র্যাকটিস সেটগুলি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই প্র্যাকটিস সেটগুলি দেখে নেবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন রয়েছে কি দেখো, হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে বলা হয়, মানে হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে বলা হয়। এটি WPSI 2008 সালের প্রশ্নপত্র। এটি অপশনগুলো সকলে দেখে নাও কি রয়েছে। হাইড্রোজেনেশন, জারণ, বিজারণ, হাইড্রোজেশন। ওকে, তো হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে বলা হয় কি তোমরা সকলেই জানো। অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কি বলা হয়? অপশন নম্বর বি, জারণ প্রক্রিয়া বলা হয়। তার মানে কি হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে কি বলা হয়? জারণ বলা হয়। ওকে, নেক্সট প্রশ্নপত্রে চলে যাই আমরা। কি রয়েছে? ভারতের সংবিধানের মূল নথিটি কার হাতে লেখা বা লিখিত হয়েছিল? মানে আমাদের যে ভারতের সংবিধান, যেটা আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান, যেটা ভারতের, তাই তো? এই যে এত বড় একটা সংবিধান, যেটার সময় লাগলো প্রায় 2 বছর 11 মাস 18 দিন, তাই তো? 2 বছর 11 মাস 18 দিন এই আমাদের সংবিধান লিখতে সময় লাগলো। এই সংবিধানের আবার জনককে ডক্টর BR আম্বেদকর, যিনি কিনা আমাদের সংবিধান তৈরি করেন বা রচনা করেন। এই যে সংবিধানটা রচনা করলেন, তার যে একটা লেখার স্টাডি, তার যে লিখেছিলেন তার নাম এখানে জিজ্ঞাসা করছেন। মানে যে সুন্দরভাবে এই সংবিধানটাকে লিখেছিলেন তার নাম বলছেন। তো অপশনগুলো সকলে দেখে নাও। কেশবচন্দ্র সেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর BR আম্বেদকর, প্রেম বিহারী নারায়ণ রায় জাদা, তাই তো? তো ভারতের এই সংবিধানটি কে সম্পূর্ণভাবে হাতে লিখলেন? সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, প্রেম বিহারী নারায়ণ রায় জাদা, তাই তো? নেক্সট প্রশ্নপত্রে চলে যাই আমরা। কি রয়েছে? কখন চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল? দেখো, আমাদের রাওলাট আইনের ফলে, তাই না, রাওলাট আইনের ফলে পরবর্তী সময়, যেটা 1919 সালে আমাদের রাওলাট আইন হয়েছিল ভারতবর্ষের মধ্যে, তার সেটারই বিরোধিতা করার জন্য 1921 খ্রিস্টাব্দে আমাদের কি হয়েছিল? অসহযোগ আন্দোলন হয়েছিল। অসহযোগ আন্দোলন হচ্ছে গান্ধীজির একটা আন্দোলন, যেটা হচ্ছে সবাই অহিংসভাবে করার জন্য হয়েছিল। কিন্তু এই অহিংসভাবে না হয়ে পরবর্তীকালে দেখবো আমরা উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরিচৌরা গ্রামে কয়েকজন মানুষ র্যালি করলে সেখানে কি হয়? পুলিশি থানা গিয়ে তাদেরকে মারধর করে। এর পরিপ্রেক্ষিতে তারাও প্রতিক্রিয়া দেখায় দেয় যে সেখানকার সাধারণ জনগণ সেই পুলিশদের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে তাড়া করে এবং কয়েকজন পুলিশ থানায় গিয়ে ঢুকে পড়ে এবং থানায় ঢুকে যাওয়ার পর এই বিক্ষিপ্ত জনগণ তাদেরকে ঘেরাও করার পর সেই থানায় আগুন ধরিয়ে দেয়। এর ফলে প্রায় 22 জন আমাদের পুলিশ কর্মী, সেই সময় ব্রিটিশ সরকারের পুলিশ কর্মী মারা যায়। এটি হচ্ছে চৌরি চৌরার ঘটনা। তো এই চৌরি চৌরার ঘটনাটা কত সালে হয়েছিল সেটা জানতে চেয়েছেন, যেটা 1919। আমরা জানি এই 1919 সালে আবার কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, যেটা 13 এপ্রিল। 1921 যেটা বললাম অসহযোগ আন্দোলন। তো আমাদের অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে 1922, যেটা আমাদের কি এই চৌরি চৌরা ঘটনা হয়েছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়, তাই তো? নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। কি রয়েছে? রামধনু বা রেইনবো কেন হয়? এই যে আমরা আকাশে রেইনবো দেখতে পাই, রামধনুর কয়টা রং থাকে? 7টি রং থাকে, তাই তো? তো রামধনু কেন দেখা যায়? অপশনগুলো দেখে নিই। কি রয়েছে? আলোর অপবর্তন ও প্রতিসরণের জন্য, আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের জন্য, আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য, আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। তো অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য আমাদের কি হয়? রেইনবো বা রামধনু দেখতে পাওয়া যায়। পরের প্রশ্নে চলে যায়। কি রয়েছে? নিম্নোক্ত কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা বা ক্রিমিনাল ল কেস নয়? এখানে নয় বলছে। প্রশ্নপত্রটি একটু ভালো করে লক্ষ্য করবে।
কি বলছে, নিম্নোক্ত কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয় বলছে, যেটা এসএসসি জিডি 2022 সালের প্রশ্নপত্র। এটি অপশন দেখে নাও, বিবাহ বিচ্ছেদের মামলা, যৌতুকের জন্য হয়রানি, হত্যা, চুরি। তো নিম্নোক্ত কোনটি ফৌজদারি মামলার আইনের মামলা নয়? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদের মামলা। তাই তো, এই বিবাহ বিচ্ছেদের মামলা আমাদের ফৌজদারি আইনের মামলা নয়, বাকিগুলো সব ফৌজদারি আওতায় পড়ছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও কি রয়েছে। কোন দেশ প্রাকৃতিক রাবার উৎপাদনের প্রথম স্থান অধিকার করে? এখানকার মধ্যে কোন দেশটি প্রাকৃতিক রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভারত, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ড, যে কিনা প্রাকৃতিক রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। আর ভারত কিসে? ভারত যদি আমরা বলি, ভারত হচ্ছে আমাদের দুধ রপ্তানিতে পৃথিবীর মধ্যে 1 নম্বর পজিশনে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নপত্র চলে যাই। বিবর্ধক কাজ হিসেবে ব্যবহৃত হয়, নিম্নের কোনটি বিবর্ধক কাজ হিসেবে ব্যবহৃত হয়? অপশনগুলো দেখে নিই, অবতল লেন্স, উত্তল লেন্স, অবতল দর্পণ, উত্তল লেন্স। তো বিবর্ধক কাজ হিসেবে ব্যবহৃত হয় অপশন নাম্বার ডি, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তল লেন্স। ওকে, পরের প্রশ্ন যাই, কি রয়েছে দেখো। কালাহারি মরুভূমি কোন দেশে অবস্থিত? কি বলছে, কালাহারি মরুভূমি কোন দেশে অবস্থিত? অপশনগুলো দেখে নিন, ইরান, ইরাক, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব। তো কালাহারি মরুভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। তোমাদের একই সঙ্গে আমি একটি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, যে ভারতে যে মরুভূমিটি রয়েছে তার নাম কি এবং সেই মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত, সেটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। নেক্সট প্রশ্নপত্রে চলে যাই। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দক্ষিণ ভারতের বংশ, তাই তো, পল্লব বংশ একটি কি দক্ষিণ ভারতের বংশ। তো পল্লব বংশের শ্রেষ্ঠ কে ছিলেন? অপশনগুলো দেখে নাও, প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, নরসিংহ বর্মন, প্রথম রাজরাজ। তোমরা যারা আমার এই অফলাইন ক্লাসটি করেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কি করবে, এর অ্যান্সারটি লিখে পাঠাবে। তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নরসিংহ বর্মন, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। পরের প্রশ্নে চলে যাই। অ্যাপোস্টলিক প্যালেস কোথায় অবস্থিত? অ্যাপোস্টলিক প্যালেস কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নাও, ভাটিকান সিটি, ওয়াশিংটন ডিসি বা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্যে কি রয়েছে? ওয়াশিংটন ডিসি রয়েছে, মানে যুক্তরাষ্ট্রের রাজধানী অ্যাকচুয়ালি ওয়াশিংটন ডিসি। লন্ডন যেটা যুক্তরাজ্যের, মস্কো রাশিয়া, তাই তো। তো অ্যাপোস্টলিক প্যালেস কোথায় অবস্থিত? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ভাটিকান সিটিতে এই অ্যাপোস্টলিক প্যালেস অবস্থিত। যদি বলা হতো হোয়াইট প্যালেস তাহলে হয়ে যেত আমাদের কি, তাহলে হয়ে যেত আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ কম্পিউটারাল ও অডিটর জেনারেলের কথা উল্লেখিত আছে? অনুচ্ছেদগুলো দেখে নিই আমরা। অনুচ্ছেদ 147, অনুচ্ছেদ 149, অনুচ্ছেদ 148, অনুচ্ছেদ 150। তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কম্পিউটার ও অডিটর জেনারেল, কম্পিউটার ও অডিটর জেনারেলের কথা উল্লেখিত রয়েছে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ 148 আমাদের এটা দেওয়া রয়েছে। ওকে, নেক্সট প্রশ্নপত্রে চলে যাই। মহাত্মা গান্ধী যেটা নতুন সিরিজের 50 টাকা নোটের বেস রং, আমাদের যে এখন নতুন টাকাগুলো বের হয়েছে, যেটা 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা যে নোটগুলো রয়েছে তার রং জানতে চেয়েছেন। তো এখানে 50 টাকা নোটের কথা বলা হচ্ছে, যে মহাত্মা গান্ধীর নতুন সিরিজের 50 টাকার নোটের বেস রং কি? অপশনগুলো দেখে নিই, উজ্জ্বল হলুদ, সবুজাভ হলুদ, চকলেট বাদামি, ফ্লোরো সেন্টোনিল। তো অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে ফ্লোরো সেন্টোনিল। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর
সিরিজের 50 টাকার রঙের মানে নোটের রং। এরকম কি রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো, যেমন হচ্ছে 10 টাকা নোটের রং। 10 টাকা নোটের রং কি? চকলেট বাদামি। 20 টাকার নোটের রং কি রয়েছে? সবুজাভ হলুদ। 100 টাকার নোটের রং কি রয়েছে? ল্যাভেন্ডার। 200 টাকার নোটের রং কি রয়েছে আমাদের? উজ্জ্বল হলুদ। 500 টাকার নোটের রং কি রয়েছে? পাথর এবং ধূসর। এগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। আর আমি কি বললাম, মহাত্মা গান্ধীর যে 50 টাকা সিরিজ রয়েছে তার রং কি? এটা অ্যাকচুয়ালি ফয়েল রফলার রস্য হবে, হ্যাঁ, ফ্লুরোটো সেন্টো নীল। ফ্লুরোটো সেন্টো নীল হচ্ছে আমাদের কি এই 50 টাকার নোটের রং। আর কি বললাম, 10 টাকার চকলেট, 20 টাকার, এগুলো হচ্ছে সবকিছু তোমাদের দেখে যেতে হবে আপকামিং যে কোনো পরীক্ষা আগে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? এটি ডাব্লিউপি কনস্টেবল মেন্স 2018 সালের প্রশ্নপত্র। এটি দেখে নাও, 12.8%, 21.97%, 78.9%, 0.04%, তাই তো? তো বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তোমরা সকলেই জানো, কারণ বায়ুতে সব থেকে বেশি কি থাকে? নাইট্রোজেনই থাকে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন থাকে, এবং বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, তাই না? আর্গন, মিথেন থেকে শুরু করে সবকিছু, বিউটেন। তো বাতাসে নাইট্রোজেনের শতকরা কত পরিমাণ থাকে? অপশন নম্বর সি সঠিক অ্যান্সার, 78.09%। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা, কি রয়েছে, মানব দেহে যে ক্রোমোজোম থাকে কার্য অনুযায়ী কত প্রকারের হয়? দেখো, মানব দেহে যে ক্রোমোজোম থাকে কার্য অনুযায়ী তার কত প্রকার হয়? অপশনগুলো দেখে নাও। এটা ডাব্লিউবি কনস্টেবল লেডি কনস্টেবল মেন্সের 2018 সালের প্রশ্নপত্র। এটি অপশনগুলো দেখে নাও, 1, 2, 3, 4। তো মানবদেহে যে ক্রোমোজোম থাকে তার কার্য অনুযায়ী কত প্রকার? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, 2 প্রকার। পরের প্রশ্নে চলে যাই, কি রয়েছে দেখো, একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয়। একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয়। অপশনগুলো দেখে নাও, প্রাথমিক ক্ষেত্রে, মাধ্যমিক ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে, উপরের কোনোটি নয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, তৃতীয় ক্ষেত্রে সব থেকে বেশি মানুষ কাজে থাকে। পরের প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র নদ ভারতের যে নামে প্রবেশ করেছে তা হল। অপশনগুলো দেখে নাও, দিহং, দিবং, সাংপো, লোহিত। তো ব্রহ্মপুত্র নদ ভারতের যে নামে প্রবেশ করেছে তা হলো কি? তা হলো অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, দিহং। দেখো, তোমাদের ব্রহ্মপুত্র নদ সম্পর্কে আমি একটু দেখিয়ে দিই কি রয়েছে। দেখো, অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদ আমাদের কোথায়? তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি লাভ করে আমাদের এরকম করে গিয়ে এরকম গিয়ে পড়েছে, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের তিব্বত, যেখানে প্রথম শুরু হয়েছে সেটা হচ্ছে তিব্বত। কি বললাম? সেটা হচ্ছে তিব্বত। এই তিব্বতের উপর দিয়ে যে গেল আমাদের এই ব্রহ্মপুত্র নদ, সেখানে কি নামে পরিচিত? ইয়ারলুং সাংপো। কি নামে পরিচিত? ইয়ারলুং সাংপো। কি নামে পরিচিত? এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যেটা, সেটা তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত। এরপরে যখনই আমাদের ভারতে ঢুকে গেল, এই দিক থেকে ভারতে ঢুকে গেল, এর নাম হয়ে গেল কি? কি বললাম? দিহং। ভারতে ঢুকে গেল দিহং, এই দিক থেকে আসলো আমাদের দিবং, আর এই দিক থেকে আরেকটা নদী এসে মিলিত হলো এখানে, এর নাম হচ্ছে লোহিত। এই তিনটা নদী দিবং, দিহং, লোহিত এক জায়গায় মিলিত হয়ে এর নাম হলো ব্রহ্মপুত্র। কি নাম হলো? ব্রহ্মপুত্র। দেখো,
ব্রহ্মপুত্র নদ আবার আমাদের অরুণাচল প্রদেশ, আসাম হয়ে আবার বাংলাদেশে গিয়ে পড়লো। এই বাংলাদেশে আবার এর নাম হয়ে গেল যমুনা। তার মানে তোমাদের মনে রাখতে হবে কি, যখন তিনি তিব্বতে থাকছেন তার নাম হচ্ছে কি ইয়ারলুং সাংপো, যখনই ভারতে আসলো এর নাম হয়ে গেল ব্রহ্মপুত্র, যখনই সেটি বাংলাদেশে গিয়ে পড়লো সে তার নাম হয়ে গেল যমুনা। এবার এই দিক থেকে আমাদের কি হবে দেখো, এদিক থেকে আমাদের গঙ্গা যখনই বাংলাদেশে পড়লো, যখনই বাংলাদেশে ঢুকলো নাম হয়ে গেল কি পদ্মা। এবার দেখো এই জায়গায় মিলিত হয়েছে, মিলনস্থল, তাই তো, যমুনা প্লাস গঙ্গা, যমুনা প্লাস পদ্মা লিখি, হ্যাঁ, যেহেতু ওর নাম পদ্মা হয়ে যাচ্ছে বাংলাদেশে গিয়ে, যমুনা প্লাস পদ্মা যখনই এক জায়গায় মিলিত হচ্ছে এর নাম হয়ে যাচ্ছে মেঘনা। কি নাম হচ্ছে? মেঘনা, যেটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল গিয়ে পতিত হবে। বোঝা গেল? পরের প্রশ্নপত্রে চলে যাই। নিচের কে শিবাজির অভিভাবক ছিলেন? শিবাজি রাজা ভোসলে, তাই তো, যিনি এখানে 1627 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন রায়গড় দুর্গে বা রায়গড় দুর্গে। ঠিক আছে, তো শিবাজির বাবার নাম কি? শিবাজির বাবার নাম হচ্ছে শাহুজি, তাই তো। তো শাহুজি ছেলে হচ্ছে শিবাজি, যে কিনা আমাদের কি, আমাদের হচ্ছে মারাঠা রাজ্য গঠন করবেন বা প্রতিষ্ঠিত করবেন। তো শিবাজির অভিভাবকের নাম কি, নিম্নের কে অভিভাবক সেটা জানতে চেয়েছেন। অপশনগুলো দেখে নিই কি রয়েছে, জিজাবাই, দাদাজি, কোন্ডদেব, শাহজি ভোসলে, রামদাস। তো শিবাজির অভিভাবককে অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, দাদাজি কোন্ডদেব হচ্ছে শিবাজির অভিভাবক। ওকে, নেক্সট প্রশ্নপত্রে চলে যাই। এইচআইভি এর পুরো কথাটি হলো কি? হিউম্যান ড্যাশ ভাইরাস। তো এইচআইভি পুরো নাম কি এটা আমাদের জানতে চাইছেন। অপশনগুলো দেখে নেই, ইমিউনো ডেফিসিয়েন্সি, ইমিউনিটি, ইমেন্স, ইম্পোট্রান্সড, তাই তো। তো এইচআইভি এর পুরো কথাটি হলো কি, অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইমিউনো ডেফিসিয়েন্সি। মানে কি হচ্ছে? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি পুরো নাম কি বললাম আমার? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি, তাই তো। পরের প্রশ্ন চলে যায়, কি রয়েছে, ইচ অফ টাইম নিচের কোন ব্যক্তিত্বের জীবনী? ইচ অফ টাইম নিচের কোন ব্যক্তিত্বের জীবনী? অপশনগুলো দেখে নেই, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, কল্পনা চাওলা, সানিয়া মির্জা। তো ইচ অফ টাইম নিচের কার আত্মজীবনী? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, কল্পনা চাওলা, তাই তো। পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধান তৈরির সময় সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? যখন আমাদের ভারতীয় সংবিধান তৈরি হচ্ছিল তখন উপদেষ্টা মণ্ডলীর রূপে কে ছিলেন? অপশনগুলো দেখে নাও, কে এম মুন্সি, ডক্টর বি আর আম্বেদকর, বি এন রাও, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বি এন রাও হচ্ছেন ভারতীয় সংবিধানের তৈরির সময় সাংবিধানিক উপদেষ্টা ছিলেন। তো দেখো, এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।